আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। রাত 1টায় নামছে 2010 বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক দল অস্ট্রিয়া। আর সুইজারল্যান্ড লড়বে আলজেরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে পরদিন সকাল 9টায়। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ খেলতে একদিন আগেই মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, কেন একদিন আগে মায়ামিতে মেসির দল? কেমন প্রস্তুতি দেখছেন বিশ্ব চ্যাম্পিয়নদের? সোহেলি, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি মায়ামিতে, যে হোটেলে আর্জেন্টিনা দল থাকবে আগামী 2 রাত, সেই হোটেলের সামনেই কিন্তু আমরা আছি, দ্য দালমার হোটেল। এবং সমর্থকরা কিন্তু দেখছেন আমাদের আশেপাশে অনেক সমর্থক আর্জেন্টিনা দলকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। যদিও আর্জেন্টিনা দল এখনো এই শহরে এসে পৌঁছায়নি এবং এই শহরে এখনো তাদের প্রস্তুতি শুরু হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা চলে আসবে আর্জেন্টিনা দল, লিওনেল মেসির দল, লিওনেল স্কালোনির দল। আমরা জানি যে আর্জেন্টিনা দলের জন্যই আমরা অপেক্ষা করছি এবং সেই দলটি কিন্তু আসলে আসলে আমরা কিন্তু আসলে আপনাদেরকে হয়তো দেখাতে পারবো। এবং আর্জেন্টিনা দল এখানে এসে আজকে রাত থাকবে, কালকে এখানে এসে প্রস্তুতি নেবে। এইখানে আসলে লিওনেল মেসির যে ক্লাব ইন্টার মায়ামির পুরনো যে স্টেডিয়াম, চেস স্টেডিয়াম, তার সঙ্গেই প্র্যাকটিস সেন্টার, সেখানে কিন্তু তারা অনুশীলন করবে এবং তারপরের দিন আসলে কেপ ভার্দের সঙ্গে ম্যাচ খেলবে। সুতরাং বুঝতেই পারছেন যে আসলে এই দুটোর দিন কিন্তু খুবই ব্যস্ততম চলবে আসলে আর্জেন্টিনা দলের। এবং আর্জেন্টিনা দলকে এক ঝলক দেখার জন্য এখানে সবাই এসছেন, অনেক সমর্থককে আমরা দেখছি, নারী পুরুষ অনেকেই কিন্তু এসছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন আর্জেন্টিনা দল আসার জন্য। কখন আসবে এক ঝলক দূর থেকে দেখার জন্য, কাছ থেকে দেখার কোনো সুযোগ নেই, তারপরও কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন। এবং সেই সমর্থকরা কিন্তু আর্জেন্টিনার জন্য আসলে যে শহরে আর্জেন্টিনা যখন গিয়েছে তারা কিন্তু যাচ্ছেন এবং তারা কিন্তু আর্জেন্টিনা দলকে সমর্থন করছেন এবং তাদের নানা ধরনের কিন্তু আসলে সমর্থনের প্রকাশভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। এবং তার দেখছি এই মায়ামিতে এই মুহূর্তে আমরা দেখছি যে একদম পুরো নিরাপত্তা কিন্তু এই জায়গাটায় চরম। হোটেলের চারপাশে আসলে আটকে দেওয়া হয়েছে এবং সমর্থকদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না একটা নির্দিষ্ট গণ্ডির পর পর্যন্ত। এবং আমরা অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা দল কখন আসবে এবং সেই ছবিটি আমরা নেব এবং আপনাদের মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আর্জেন্টিনা দলের অনুশীলনের জন্য কালকে যেটা হবে সেটিও নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করব। এবং যেটা বলছি যে আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ একপেশে ম্যাচ মনে হতে পারে, কিন্তু আসলে লড়াইটা কিন্তু দারুণ হবে রাউন্ড অফ 32। এবং সব মিলে এখানে সমর্থকদের আসলে পাগলামি কিন্তু আসলে চলছে। সোহেলি। জি রাজীব, ধন্যবাদ আপনাকে। দর্শক, মায়ামি থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। অভিন্ন প্রশ্নপত্রে দেশজুড়ে আজ শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,70,583 পরীক্ষার্থী। শিক্ষামন্ত্রী জানান, দুর্যোগ ও ফাঁসের কথা মাথায় রেখে 3 সেট প্রশ্ন রাখা হয়েছে। ঘোষণা দেন 2028 সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালুর। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য নিয়ে বড় ধরনের সংস্কারের পথে হাঁটছে বিএনপি সরকার। এরই অংশ হিসেবে শিক্ষাক্রম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে ধারাবাহিকতায় 2027 শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে যুক্ত হচ্ছে আরও 2টি নতুন বিষয়। এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, 2028 শিক্ষাবর্ষ থেকে হতে যাচ্ছে নতুন কারিকুলাম, করা হয়েছে এ বিষয়ক কমিটিও। আর প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের বিকশিত হওয়ার সুযোগ করে দিতে চায় সরকার।
2028 থেকে আমরা নতুন কারিকুলামে যাচ্ছি এবং এটাকে আমরা যুগ উপযোগী করব। জাস্ট এই ব্যাক ডেটের সব কিছু নিয়ে আমরা আর এগোতে চাচ্ছি না। কারিকুলামটাকে আমরা এমনভাবে পরিবর্তন করছি যেখানে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সেখানে সংস্কৃতি এবং ক্রীড়াকে প্রাধান্য দেওয়া হবে। সহশিক্ষা কার্যক্রম বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে আমরা পুরো এডুকেশন সিস্টেমে নিয়ে আসতে চাইছি। শিক্ষার্থী ঝরে পড়ার কারণ উদ্ঘাটনে কাজ চলছে জানিয়ে মন্ত্রীর প্রত্যাশা, আগামীতে এমন ঘটনা ঘটবে না। বলেন, কোচিং সেন্টার খুলতে সরকারের অনুমতি নিতে হবে। আমরা শিক্ষকদের তাদের ইনস্টিটিউশনে তারা এডিশনাল অনারিয়াম নেওয়া হোক, যেভাবে হোক তারা ইনহাউস কোচিং করাতে হবে। এবং কোচিং সেন্টার যারা রয়েছে তারাও এই দেশে কোচিং সেন্টার যদি আপনার বানাতে হয় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরিতেও কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নে হবে। এবছর পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিতদের দেয়া হচ্ছে বডি ওর্ন ক্যামেরা। 2027-এর এসএসসি পরীক্ষা আমরা 7ই জানুয়ারি থেকে শুরু করছি এবং আমরা স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দায়িত্ব উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও চালু হবে উচ্চ গতির ইলেকট্রিক ট্রেন। অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ এই ট্রেন চলবে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে। এরই মধ্যে এই মেগা প্রকল্প একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বিশেষজ্ঞরা বলছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় হবে বড় চ্যালেঞ্জ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফাহাদ আল কাদরি ও মেহেদি মিরাজ। রেলপথে লাগছে আধুনিকতার ছোঁয়া। ট্রেনের কালো ধোঁয়া আর ইঞ্জিনের চেনা গর্জনের দিন পাল্টাতে আসছে নতুন গতি, আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি। ট্রেন ছুটবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে। ইলেকট্রিক ট্রেনের শুরু হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে। এই 52 কিলোমিটার পথে বসবে বৈদ্যুতিক তারের লাইন। মেট্রো রেল যেভাবে তার থেকে বিদ্যুৎ নিয়ে চলে, সেই ট্রেনও চলবে অনেকটা একই প্রযুক্তিতে। 4,500 কোটি টাকার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। আগামী অগাস্টের মধ্যে আমাদের এই ডিপিপিটি অনুমোদন হতে পারে। ডিপিপি অনুমোদন হলে পরে আমরা কনসালটেন্ট নিয়োগ করতে যাব। আশা করছি যে আমরা 2030-এর মধ্যেই এই প্রকল্পটি বাস্তবায়ন কাজ সম্পন্ন করতে পারব। প্রকল্পের আওতায় কেনা হবে 16 সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেন, যার প্রতি সেটে থাকবে 5টি করে কোচ। দ্রুতগতির পাশাপাশি ট্রেনগুলো হবে শব্দ ও বায়ুদূষণ মুক্ত। রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণ করা হবে আলাদা ওয়ার্কশপ। এই পাইলট প্রকল্পটি যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের অন্যান্য যে সকল রুট, ঢাকা চিটাগং, ঢাকা রাজশাহী, অন্যান্য রুটেও আমরা এই ইলেকট্রিক ট্রাকশন প্রবর্তন করতে পারব। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ইলেকট্রিক ট্রেনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর রুটে থাকা প্রায় 96টি লেভেল ক্রসিং উচ্চগতির ট্রেন চলাচলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। লেভেল ক্রসিংয়ে যে আমার ক্রস ট্রাফিক যারা থাকবে তাদের জন্য আন্ডারপাস যদি তৈরি না করি, সেক্ষেত্রে ট্রেনের ফ্রিকোয়েন্সি যদি বাড়ানো হয়, পুরো ঢাকা শহরের যানজটে কিন্তু অনেকটা অচলতায়ন অবস্থা তৈরি হবে। ইঞ্জিনে যদি আপনার ডিজেল থাকে, সে রান করতে পারবে, কিন্তু আমার ওভারহেড লাইনে যদি পাওয়ার না থাকে, ট্রেন কিন্তু থেমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যে পাওয়ার সাপ্লাইয়ের বিষয়, বিদ্যুতের যে বিষয়, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। অতীতে সঠিক পরিকল্পনার অভাবে ডেমো ট্রেন দীর্ঘস্থায়ী হয়নি। তাই নতুন এই প্রকল্পের সুফল পেতে কমলাপুরের উপর চাপ কমিয়ে টঙ্গী বা জয়দেবপুরকে বিকল্প হাব হিসেবে গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দূরপাল্লায় আমি যদি অ্যাক্সেস কন্ট্রোল ইলেকট্রিফিকেশন করে দ্রুত চালাতে পারি, তাহলে গাজীপুরের বিয়ন্ডে যে সিটিগুলি আছে, যেটা চায়না করছে, হাই স্পিড ট্রেন দিয়ে দূরত্বটাকে কমিয়ে নিয়ে আসছে, ক্যাপিটালে আর থাকে না, দিনে বেশি মানুষ থাকলেও রাতে কিন্তু চলে যাচ্ছে। এই জায়গায় যদি বিনিয়োগটা করে এবং সেই বিনিয়োগের প্রকৃষ্ট একটা প্লেগ্রাউন্ড হতে পারে ঢাকা চিটাগং করিডোর। সরকারের পাশাপাশি এডিবি ও ইআইবির অর্থায়নে আগামী 4 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 4,500 কোটি টাকার প্রকল্পে একদিকে যেমন দ্রুত যাতায়াতের সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে ভূমি অধিগ্রহণ সহ বিদ্যুৎ সরবরাহের মতো কঠিন চ্যালেঞ্জও রয়েছে সামনে। এই বাস্তবতার মধ্যে দিয়ে 2031 সাল নাগাদ বৈদ্যুতিক ট্রেন চালু হয় কিনা তা সময়ই বলে দেবে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।
শেখ হাসিনাকে ফেরানোর কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চীনের সাথে প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্কের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে বাংলাদেশ। করিডোরের বিষয়েও প্রাধান্য দেওয়া হবে দেশের স্বার্থে। প্রধানমন্ত্রী চীন সফরে নজর ছিল বহু দেশের, জানিয়ে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে। আর তাই বুধবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন ছিল দুটি বিষয়ে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, করিডোর থেকে ব্যবসা বাণিজ্য আর যাই করুক না কেন নিজ স্বার্থকেই প্রাধান্য দেবে ঢাকা। এই সফরের পরে আর চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে এবং যেই সাজেশনগুলো, যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। এবং ভিন্ন এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে তেমন কোনো অগ্রগতি নেই। জানান, বিগত আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। নতুন কোনো আপডেট নাই, এইটা প্রক্রিয়াধীন আছে। যে সকল সংশ্লিষ্ট সরকারের সাথে আমাদের কথা চলছে, এই এগ্রিমেন্টের মাধ্যমে আমরা এক ধাপ এগিয়েছি। আমাদের জনগণের টাকা যে পাচার হয়েছে সেই টাকা বাংলাদেশে ফেরত আনার ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়েছি সেই এগ্রিমেন্টগুলোর মাধ্যমে এবং সেই কাজ চলমান আছে। প্রতিমন্ত্রী বলেন, ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় জাতীয় সংসদের স্পিকার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আমরা সকলে যারা মুসলিম আছি তাদের একটা শ্রদ্ধার জায়গা থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। চ্যানেল 24, ঢাকা। ধারালো অস্ত্রের আঘাতে রাজধানীর আদাবরে খুন হয়েছেন আবুল বাশার নামে স্থানীয় এক বিএনপি নেতা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাদ্দাম নামে একজন। গতরাতে নবোদয় হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্রাজিল জাপানের ম্যাচ দেখা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকা। সিসিটিভি ফুটেজে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যাচ্ছে বিএনপি নেতা মোহাম্মদ আবুল বাশারকে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলেও বাঁচানো যায়নি তাকে। প্রাণ হারান চিকিৎসাধীন অবস্থায়। দোকানের সামনে সাদ্দাম দৌড় দিয়েছিল, আর বাসায় আমার দৌড় দিয়ে ধরছে। ভাই আমার বাসায় তো পাশের দোকানে মুদি দোকানের সামনে বাসা তো অনেক করছে, আমার ধরছে, ধরে ঢুকে পড়েছে। ভিডিও আছে আমার মায়ারে রাখছে আমার হুলার ট্যাঙ্গের তলে রাখকে হেরা 6-7 জনে উবাইছে, পারাইছে, বাদে সবাই কইছে পাইছো আলালা করে দে হেরার মতন হেরা বাইয়া দিছে, আল্লাহ আসেন হইরে নিছে। ঘটনার শুরু 29 জুন বিশ্বকাপে ব্রাজিল জাপানের ম্যাচের সময় ভুবুজেলা বাজানো নিয়ে। এ নিয়ে কয়েক কিশোরের সাথে স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমানের বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়ায়। বুধবার রাতে ডি ব্লকের 1 নম্বর সড়কে সালিশি বৈঠকের এক পর্যায়ে বাধে সংঘর্ষ। ধারালো অস্ত্র নিয়ে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাশারের ওপর হামলা চালায় কয়েকজন। এলাকার মানুষের ডিস্টার্ব হচ্ছে, আমার মামা না করছে যাতে তোমরা ঢোল বাজায়ও না, এটার জন্যই ওই ফোন দিয়া পোলাপান নিয়ে আসছে, ওনারও কুবাইয়া দিবে, আমাদেরকেও কুবাইয়া দিবে। মানে আমরা দুইজনে একসাথে ওরে ধরতেছে দেখে আমি আবার ওরে ধরে ফালাইছি ওটারে। পরে ওদের সাথে তো অস্ত্র, ওরা আমার তো ওই জায়গায় ইচ্ছা মতে পায়ের অবস্থা একদম খারাপ। জড়িতদের ধরতে অভিযানের কথা জানান আদাবর থানার ওসি। হাতাহাতি বিষয় নিয়ে আবার আজকে সন্ধ্যার পরে অপমীমাংসা সমঝোতার জন্য তারা বসছিল, ওখানে আবার তর্ক বিতর্কের এক পর্যায়ে এটা ঘটে। কাজ করতেছে, আমরা অভিযানে নামছি, কাজ করতে ওই ওদের পক্ষ থেকে এখন পর্যন্ত কি অভিযোগ নিয়ে আসে না। স্থানীয়দের দাবি, নবোদয় হাউজিং ইউনিটের সাধারণ সম্পাদক আবুল বাশারের খুনে অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। ছায়া মন্ত্রিসভা গঠন করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। জাতীয় সংসদের এলডি হলে ব্রিফিংয়ে এই তথ্য জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সাংবিধানিক মর্যাদা না থাকলেও বিশ্বে এর নজির আছে। হুঁশিয়ারি দেন, কাঙ্ক্ষিত সংস্কার না হলে আরেকটা গণ অভ্যুত্থানের। সরকারি দলের প্রতিটি মন্ত্রণালয় কিংবা মন্ত্রীর বিপরীতে কাজ করবেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা, যারা পর্যবেক্ষণ করে ওই মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করবেন বিকল্প নীতি। এমন ধারণাই ছায়া মন্ত্রিসভা, যা মূলত যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় প্রচলিত। ফেব্রুয়ারিতে বাংলাদেশেও এমন ধারণা দেয় বিরোধী দল। অবশেষে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা জানান, তারা ছায়া মন্ত্রিসভা গঠন করেছেন, তবে বিস্তারিত উপযুক্ত সময় জানানো হবে।
আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেন। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। আমাদের কাজকে অবজার্ভ করে আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুরের মন্তব্য, স্বৈরাচারী পদ্ধতি এখনো রয়ে গেছে, তাই সামনে হতে পারে আরেকটা বিপ্লব। এ সময় বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতেই হবে। গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে। এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। আমার প্রজেক্ট আমি বাস্তবায়ন করবো, আরেকজন কেন এখানে নাকুশ হবে? আমরা কি কারো প্রজেক্ট বাস্তবায়ন হলে আমরা নাকুশ হই? সক্ষমতার ঘাটতি এবং দুর্নীতি চলতি বছরের বাজেট বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিরোধী দলীয় নেতা। সুবিধা না দিয়ে, কোনো শর্ত না দিয়ে। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। একনেকে তিস্তা মহাপরিকল্পনা অনুমোদন ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মশাল মিছিল হয়েছে রংপুরে। অংশ নেয় বিভাগের 5 জেলার মানুষ। প্রকল্পের কাজ শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। কর্মসূচি চলে নদীর 8টি পয়েন্টে। আবারও তিস্তা পারে হাজারো মানুষের মশাল জ্বালিয়ে আন্দোলন। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় খুশি হলেও শতভাগ আশাবাদী হতে পারছেন না তারা, কেননা এর আগে এমন আশ্বাস মিললেও হয়নি বাস্তবায়ন। তিস্তা পারবাসীরা বলেন, তিস্তার আগ্রাসী রূপে ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর। এভাবে বন্যায় প্রতি বছর নদীগর্ভে বাড়িঘর, ফসল ও গবাদি পশু হারিয়ে নিঃস্ব লাখ লাখ মানুষ। আবার শুকনোয় হাহাকার পানির জন্য। তাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন জরুরি। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পারের 2 কোটি মানুষের দীর্ঘদিনের যে দুঃখ সেটি লাঘব হবে। মানুষ আর হতাশার গল্প শুনতে চায় না, মানুষ প্রকৃত বাস্তবায়ন চায়। বিগত বছরে আমরা বহুত ঘোষণা শুনেছি, কিন্তু বাস্তবায়ন হয় নাই। আমরা কাজ শুরুর মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে, সুনির্দিষ্ট রোডম্যাপের মাধ্যমে যেন এই তিস্তা মহাপরিকল্পনার কাজ অনতিবিলম্বে শুরু করা হয়। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন হওয়া উচিত। আলোর মিছিল এবং গণসমাবেশ হচ্ছে তিস্তার তীরে 5টা জেলায় 8টি পয়েন্টে। হাজার হাজার মানুষ এই আশা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা একই দাবি করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অভিনন্দন, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন, একনেকে দ্রুত অনুমোদন করে এই কাজটি শুরু করেন। রংপুরের পীরগাছা, গঙ্গাচড়া ছাড়াও নীলফামারীর জলঢাকা, শৈলমারী, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর, সুন্দরগঞ্জের তারাবাজার সহ 8টি পয়েন্টে একই দাবিতে তিস্তা পারের লাখ লাখ মানুষ অংশ নেন মশাল মিছিলে। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। ভুলে যাও বোরিং ব্রেক, লাইফ কে দাও অন ট্র্যাক, মুভি নাইট বা আড্ডাতে ভাইব হোক কাপে কাপে। It's a noodles, spark our fest, cup noodles, amazing taste. It's a noodles, enjoy the best. Let's vibe, let's vibe. It's a noodles, spark our fest, cup noodles, amazing taste. It's a noodles. বাংলাদেশিদের জন্য ভারতের ভ্রমণ ভিসা চালু হওয়ায় ভিসা সেন্টারগুলোতে বেড়েছে ভিড়। তবে স্থগিত থাকা ভারত বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস চালুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বুধবার পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক রাজীব সাক্সেনা জানান, ট্রেন চালু করা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ভারত ও বাংলাদেশ সরকারের নির্দেশ পেলেই পরিষেবা পুনরায় চালু করবে রেল কর্তৃপক্ষ। 2024 সালের জুলাই থেকে এই আন্তঃদেশীয় রেল চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে ফের হামলা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। বুধবার রাতে মংডু ও বুথিডং অঞ্চলে 3 দফায় 17টি বোমা ফেলা হয়। আহত হন 2 শিশু সহ 3 জন। বিধ্বস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি। সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে টেকনাফেও। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার রাতে বুথিডং ও মংডু শহরে একযোগে চালানো এই হামলায় 2 শিশুসহ আহত হয়েছেন অন্তত 3 জন,
ধ্বংস হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। বাংলাদেশের একেবারে নিকটবর্তী এলাকায় পরপরই হামলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সীমান্ত এলাকায়। স্থানীয়রা বলছেন রাত 10টার দিকে রাখাইনের পশ্চিম সীমান্তবর্তী মংডু শহর ও পার্শ্ববর্তী এলাকায় জেট ফাইটার বিমান থেকে শুরু হয় হামলা। 3 দফায় মোট 17টি বোমা ফেলা হয় অঞ্চলটিতে। এর আগে সকাল 10টার দিকে বুধিডং টাউনশিপের একটি মুসলিম অধ্যুষিত গ্রামেও বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এ সময় গ্রামটিতে নিক্ষেপ করা হয় 500 পাউন্ডের 2টি বোমা। এতে বেশ কয়েকজনের হতাহতের শঙ্কা স্থানীয়দের। বিস্ফোরণে গ্রামটির প্রায় 10টি মুসলিম বাড়িঘর ধসে পড়েছে। স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টির কারণে বিমানের শব্দ তারা আগে থেকে শুনতে পাননি। গেল 24 জুন মংডু শহরে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। ওই হামলায় 2 শিক্ষার্থী আহত হন এবং ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক অবকাঠামো। এছাড়া জুনের মাঝামাঝি অঞ্চলটির সরকারি আবাসন, ক্লিনিক ও বাজারে জান্তার হামলায় প্রাণ যায় 10 বেসামরিক নাগরিকের। আহত হন অন্তত 17 জন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। এ ছিল সকাল 7টার খবরে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।